বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার হয়েছে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন দর্শক স্বরাষ্ট্রমন্ত্রীকে বাড়ি ফেরার পথে তার গাড়িতে হামলা ভাঙচুর। দর্শক কি অবস্থা হয়ে গেছে, পুরো রণক্ষেত্র হয়ে গেছে পুরো সংসদের সামনে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও তার উপর হামলার ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক সহ 60 জনের বিরুদ্ধে মামলা করেছে। তদন্তটা সমাপ্ত হোক, তারপর আমরা ব্যবস্থা তদন্ত সমাপ্ত হোক। সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। একদিন আগে আপনি ভোট চাইলেন, একদিন আগে আপনি মানুষের দোরগোড়ায় গিয়ে বললেন গণভোট সবকিছুকে সুপারসিড করবে। এটা সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য। যিনি প্রধানমন্ত্রীর অল্টারনেটিভ একটি ড্যামি চরিত্র যিনি অবতীর্ণ হয়েছেন সালাউদ্দিন সাহেব, তিনি একাই যেভাবে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে আবারও সেই ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে, সেটা নিয়ে মানুষের ভেতরে একটি প্রশ্ন তৈরি হচ্ছে। দর্শক এটা হওয়ার ছিল, সেটাই হয়েছে। দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিও আপনার দেখতে হবে যদি আপনারা জানতে চান বিষয়টি। দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখাবো, আমি বেশি কথা বলবো না, সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি দেখে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দর্শক এরকম ঘটনা ঘটতো না, তারা কিন্তু পুনরাবৃত্তি আওয়ামী লীগের যে রাজনীতি ছিল সেই রাজনীতিকেই হুবহু ফলো করে তারা ভাবছেন যে হয়তো পার পেয়ে যাবেন, অথচ শেখ হাসিনা বাংলাদেশের এমন একটি অবস্থান করেছিলেন, আপনার বাড়ির উঠোনে গিয়েও তার লোক বসিয়ে রেখেছেন, তারপর কিন্তু সে টিকে থাকতে পারে। প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, সব সেনাবাহিনী সব জায়গায় তিনি তার দলের লোককে ঢুকিয়ে এমন ভাবে ক্যাপচার করে নিয়েছিলেন বাংলাদেশকে, কিন্তু সেটার উপর ভিত্তি করে তিনি সংসদে বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগকে পতন করতে কেউ পারবে না। দর্শক কিন্তু তারপর সেই পতন হয়েছে। তাই এদের যে কর্মকাণ্ড চলছে এরকমটাই হবে, এই কাহিনী করবেন জনগণ খুব দ্রুতই। দর্শক চলুন আমরা আসল ভিডিওটি দেখবো। সংশ্লিষ্ট ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আমরা দেখি সংশ্লিষ্ট ভিডিও দেখে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন। সংসদের দিকে তাকালে আমরা দেখি যে নতুন আইন, নতুন সংবিধান, নতুন নতুন গল্প। এটাকে আমি জানি না ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়। ধরেন একদিন আগে আপনার সবকিছু মনে ছিল, একদিন আগে আপনি সব কিছু জানতেন, একদিন আগে আপনি ভোট চাইলেন, একদিন আগে আপনি মানুষের দোরগোড়ায় গিয়ে বললেন গণভোট সব কিছুকে সুপারসিড করবে। এটা সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য। আজকে সময়ের স্বল্পতা আছে না, আমি বক্তব্যটা শোনাতাম আপনাদেরকে। তিনি কনফারেন্সে গিয়ে বোল্ডলি স্ট্রং স্টেটমেন্ট ডেভেলপ করেছেন, যেখানে তিনি বলেছেন যে যদি গণভোট সংগঠিত হয়, এই গণভোট কিসের ভিত্তিতে হবে, কিসের ভিত্তিতে হবে? আর্টিকেল 7। দেখেন আমি আজকে এখানে শিশির মনির ভাই আছেন, মনেম ভাই আছেন, আমি এখানে সংবিধানের ধারা উপধারা নিয়ে খুব বেশি কথা বলবো না। আমি একটা হিস্টোরিক্যাল ক্রোনোলজি বলবো জাস্ট কিছু ডেভেলপমেন্টের পর। তো আর্টিকেল 7 কি করে আসলে? আমাদের জনরায়ের বা জন আকাঙ্ক্ষার ভিত্তি, সেই ভিত্তির কথা বলে আর্টিকেল 7। এটা কিন্তু সালাউদ্দিন ভাইয়ের স্টেটমেন্ট, ডোন্ট টেক মি লাইক আমি এটা বলতেছি। ধরেন সালাউদ্দিন ভাই এই কথাটা বলেছে, কি বলেছেন তিনি বলেছেন, দেখেন শব্দগুলো খেয়াল করেন। তিনি বলেছেন যে যদি গণভোট বাস্তবায়িত হয় সেটা হবে আর্টিকেল 7-এর ভিত্তিতে। মানুষ 3 থেকে 4টা ওয়েতে তার জনরায় প্রকাশ করে। একটা হচ্ছে রেগুলেশন, এনাদার ওয়ান ইজ যেটা খুবই ট্রেডিশনাল ফরম্যাটে যেটা জাতীয় সংসদ নির্বাচন আমরা দেখি। এনাদার ফরম্যাট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ফরম্যাট, যেটাকে আমরা রেফারেন্ডাম বলি। আপনি বিশ্বের যে কোনো ইতিহাসের দিকে তাকান, আজকে ইরান নিয়ে আমরা কত কথা বলি। আপনি ইরান দেখেন, ইরান যখন বিপ্লব সংগঠিত হলো ইরান ব্যাক টু ব্যাক 3টা রেফারেন্ডাম করেছে। ইরান কিন্তু একটা রেফারেন্ডাম করেন। আপনি ইরানের ইতিহাসের দিকে যান, আয়াতুল্লাহ খামেনি ব্যাক টু ব্যাক 3টা রেফারেন্ডামের মাধ্যমে, প্রথম রেফারেন্ডামে তারা প্রশ্ন করেছে যে আপনারা কি শরিয়া শাসন চান কিনা। মোর দ্যান 90% পিপল সেখানে বলেছে যে আমরা শরিয়া শাসন চাই। তারপর তারা তাদের কনস্টিটিউশনের উপর রেফারেন্ডাম করেছে। তারপর তাদের যে বেলায়েতে ফকির যে ধারণা, এখন যে ধারণার উপর ইরান প্রতিষ্ঠিত বা তাদের যে কাঠামোগত কার্যক্রম তারা পরিচালনা করে, সেটার উপর তারা রেফারেন্ডাম করেছে। সেটা কোন কনস্টিটিউশনের বেসিসে করেছিল বলতে পারেন? উই শুড আস্ক দিস কোশ্চেন, দিস ইজ দি হাই টাইম। এই প্রশ্নগুলো আমাদেরকে উত্থাপন করতে হবে। আমি কিছু হিস্টোরিক্যাল ক্রোনোলজি বললে আপনারা আরও পরিষ্কার হবেন। দেখেন, আপনি যখন আপনার ইতিহাসকে অস্বীকার করতে যাবেন, আপনি কিন্তু বিপদগ্রস্ত হবেন। কারণ দেখেন, আজকে মানুষের কাছে চ্যাট জিপিটি আছে, জেমিনি এআই আছে। মানুষের কাছে হিস্ট্রি এখন অ্যাক্সেস করা কমপ্লিকেটেড কোনো ম্যাটার না। এনিওয়ান ক্যান অ্যাক্সেস, এনিওয়ান ক্যান গো অ্যান্ড সার্চ। কাজেই ওইটাকে চ্যালেঞ্জ করবেন না। তিনি বললেন কি
রেফারেন্ডাম ইজ ওয়ান অফ দি ওয়েজ। রেফারেন্ডাম যখন সংগঠিত হবে তখন এই রেফারেন্ডাম, এই গণরায়, শব্দটা খেয়াল করেন, এই গণরায় সংসদ সদস্যদেরকে বাধ্য করবে এই রেফারেন্ডামে যে প্রশ্ন হা ভয় যুক্ত হয়েছে সেটাকে বাস্তবায়নের জন্য। এই স্টেটমেন্টটা সালাউদ্দিন ভাইয়ের দেয়া স্টেটমেন্ট। অ্যান্ড অ্যানাদার ওয়ান, এখন আমরা তো কনফিউজড হয়ে যাই কোনটা সালাউদ্দিন ভাই কোনটা তারেক রহমান। তো যাক, ধরে নেই এখন সালাউদ্দিন ভাই তারেক রহমান, তারেক রহমানই সালাউদ্দিন ভাই। প্রধানমন্ত্রী কি বললেন ওপেন স্পেসে, জনসভায়? দেখেন, জনসভায় যখন আপনি কোনো কথা বললেন, এটা একটা সোশ্যাল কমিটমেন্ট, ইউ ক্যান নট ডিনাই ইট। হ্যাঁ, আপনি ডিনাই করতে পারবেন, পরের দিন ঘুম থেকে উঠে আমিও আপনাকে মুনাফিক বলতে পারবো। উই ডু নট হ্যাভ এনি ইস্যু, ইউ ক্যান ডিনাই, ভেরি ওকে। কিন্তু আপনি যদি ডিনাই করেন, আমি যদি আপনাকে মুনাফিক বলি, আপনি কিন্তু আমাকে কিছু করতে পারবেন না, বিকজ আপনার ডিনায়ের যদি রাইট থাকে, আপনাকে মুনাফিক বলারও রাইট আছে, কারণ আপনি আগের দিন বলেছেন ইয়েস, পরের দিন বলেছেন নো। কাজে আপনি যদি দ্বিচারিতা করেন, সেই দ্বিচারিতা তো আমাকেও অ্যাড্রেস করতে হবে। আপনারা প্রত্যেকটা মোমেন্টামে দ্বিচারিতা করেছেন। আপনি কি বললেন হুট করেছে? আপনি আজ গতকালকে পার্লামেন্টে সালাউদ্দিন ভাই বললেন 1973 আমি একটু বলি, 1973 7ই এপ্রিলের পর, 1973 7ই এপ্রিলের পর রাষ্ট্রপতি নাকি আর কোনো আদেশ জারি করতে পারেন। ওকে, ওয়েল অ্যাকসেপ্টেড, ভেরি নাইস, খুবই ভালো আর্গুমেন্ট। এবার আমি আপনাকে হিস্টোরিক ক্রোনোলজি বলি। দেখেন, খেয়াল করেন, যখন 75 সংগঠিত হলো, জাস্ট ইমিডিয়েট, মানে প্রচণ্ড রকম পালাবদল হচ্ছিল, যখন খুবই সিভিয়ার মোমেন্টাম ডেভেলপ হলো, সেই সিভিয়ার মোমেন্টামে আমরা দেখলাম কি? আমরা দেখলাম কর্নেল শাফায়েত জামিল, ভেরি নোন নেম, আমরা হিস্ট্রির দিকে যদি তাকাই আপনারা দেখবেন, কর্নেল শাফায়েত জামিলের পরামর্শে তখন বিচারপতি আবু সায়েম সাদাত, এটা আপনারা আরো ভালো জানবেন যারা এখানে লয়ার আছেন, তাকে কি করা হলো? তাকে রাষ্ট্রপতি করা হলো। কার পরামর্শে ভাই? কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি এখানে মানে আপনার পাওয়ার টেক ওভার করতেছে? পরামর্শে, একজন কর্নেলের পরামর্শে। আচ্ছা, ভালো, কর্নেল খারাপ ছিল, কর্নেল ওই টাইমটা খুব কমপ্লিকেটেড ছিল, ধরে নিলাম, যুক্তি, খুবই ভালো যুক্তি। তারপর আমরা কি হলো আপনি দেখেন, সিপাহী বিপ্লব আমরা দেখলাম। সিপাহী বিপ্লব হওয়ার পর, সংগঠিত হয়ে যাওয়ার পর 21 এপ্রিল 1977, তখন 21 এপ্রিল 1977 তখন যেই বিচারপতিকে আমরা রাষ্ট্রপতি, দ্যাট মিনস সায়েম সাহেবকে, যেই বিচারপতিকে রাষ্ট্রপতি করার, তিনি কিন্তু প্যারালাল তখন দুইটা দায়িত্ব পালন করছেন। তিনি অ্যাট এ টাইম রাষ্ট্রের প্রধান বিচারপতি এবং অ্যাট এ টাইম তিনি রাষ্ট্রপতি, দুইটা ম্যান্ডেট নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। ঠিক ওই টাইমে আমরা দেখলাম বিচারপতি সায়েম, দেখেন খেয়াল করেন, ওই টাইমে আমরা দেখলাম বিচারপতি সায়েম তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার ছেড়ে দিলেন এবং রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা তাদের ইন্টেনশনকে কোশ্চেন করছি না, যারা মিডিয়ার বাইরে আছেন আপনারা ফ্রেম করবেন, ইন্টেনশনকে কোশ্চেন করছি না, আমি প্রসেসকে কোশ্চেন করছি। এই যে ক্ষমতার পালাবদল, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সায়েম সাহেবের কাছ থেকে ক্ষমতা টেক ওভার করে রাষ্ট্রপতি হলেন, অন বেসিস অফ হোয়াট? আপনি আমাকে বলেন, সেখানে কোনো নির্বাচন হয়েছে? অন বেসিস অফ হোয়াট? প্রসেস কি ছিল সেখানে? তিনি তো রাষ্ট্রপতি হয়েছেন। এবং খেয়াল করে দেখেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার পর, কিন্তু উনি রাষ্ট্রপতি হওয়ার পর 1 মে 1977 তিনি গণভোট করেন। 1 মে 1977, তার মানে তিনি আগে রাষ্ট্রপতি হয়েছেন, তারপর এটাকে জাস্টিফাই করেছেন, লেজিটিমাইজ করেছেন, কিসের ভিত্তিতে? গণভোটের ভিত্তিতে। কবে? এখন আমি যদি আপনার যদি অ্যাক্টকে যদি আমি কোশ্চেন করি, আপনি আগেও রাষ্ট্রপতি হয়েছেন, অন বেসিস অফ হোয়াট হয়েছেন? আমরা তো আপনার ইন্টেনশনকে কোশ্চেন করছি না। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি করেছেন, আমরা জানি তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের এই সমস্ত জায়গায় কোনো কনফিউশন নাই, এই সমস্ত পয়েন্টে আমাদের কোনো কনফিউশন নাই, কিন্তু আমি জাস্ট প্রসেসকে কোশ্চেন করছেন। তারপর খেয়াল করে দেখেন, তিনি 13 মাস রাষ্ট্রপতি ছিলেন। 13 মাস পর তিনি রাষ্ট্রপতি নিয়ে আবার ভোটের জন্য মানুষের কাছে দ্বারস্থ। দিস আর হিস্ট্রি, ইউ ক্যান নট ডিনাই। এবং এই হিস্ট্রিটা কার হিস্ট্রি? আমার ন্যারেটর, সিম্পল, আমি একটা জাস্ট ন্যারেশন ডেভেলপ করছি, কিন্তু এই হিস্ট্রি তো বিএনপির হিস্ট্রি। তাহলে এই যে 13 মাস রাষ্ট্রপতি তিনি ছিলেন, এই 13 মাসের বেসিসকে আপনি কোশ্চেন করতে পারেন না যদি সংবিধান করেন? আমরা তো কোশ্চেন করছি না, আমরা এই প্রশ্নটা উত্থাপন করতে চাই না, বিকজ আমরা ওই সোশ্যাল কন্ট্রাক্ট, জিয়াউর রহমান যেই ইমেজ ডেভেলপ করেছিলেন, মানুষের মধ্যে যে কনফিডেন্স ডেভেলপ করেছিলেন, মানুষের মধ্যে যে আস্থার জন্ম দিয়েছিলেন,
দিস ইজ ওয়াই ওই সময় জিয়াউর রহমানকে কেউ প্রশ্ন করে নাই। কিন্তু আপনি যদি সংবিধান টেনে আনেন, সংবিধান তো এই পয়েন্টেও টেনে আনার সুযোগ আছে। কেন আওয়ামী লীগ এই ধরনের ন্যারেশন ডেভেলপ করে জিয়াউর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করে নাই? অন বেসিস অফ হোয়াট? এই কনস্টিটিউশন সামনে রেখেই তো করেছিল। আমরা দেখেছি যে আমরা একটা প্রতারণামূলক দলের সঙ্গে কাজ করছি। এই অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল, ইনক্লুডিং দ্য ইলেকশন। সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। এ কথাটা কিন্তু যিনি এখন স্পিকার, তিনিও কিন্তু একবার বলেছেন, আমাদের পলিটিক্যাল কালচার হলো অথরিটেরিয়ান কালচার। যে শুধু ক্ষমতায় যায় সেই একমাত্র অথরিটেরিয়ান হয় তা নয়। আমরা অফিস আদালত সব জায়গায় দেখি একটা টেন্ডেন্সি আছে। এখন দেখেন যে আমরা 24-এ, সত্যি কথা বলতে কি আমি কিন্তু অনেক পুরান যুগের লোক, আমি অনেক কিছু দেখেছি জীবনে, এবং প্রত্যেকবারই আমি মনে করেছি যে এবার আমাদের দেশে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। এই জনপথের যে লোকজন, মানে আমরা কিন্তু মুক্তির সংগ্রাম করেছি অনেকবার, ব্রিটিশ যুগে করেছি, অত আলোচনার ভিতরে যাব না, যেগুলি আপনার ইতিহাসে সেভাবে লেখা হয়নি। আমরা এখানে চিরস্থায়ী বন্দোবস্তের যে জমিদার প্রথা, সেটার বিরুদ্ধে লড়েছি, দেখেছি স্বপ্নভঙ্গ হয়েছে। আমি 47-এর কথা বলছি, সেখানেও আমাদের লড়াই ছিল। তারপরে 71-এ সেখানে ছিল আপনার পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং সেখানে আমরা লড়েছি সেই শোষণ এবং সেই আপনার বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু মুক্তি পাওয়ার পরে কিন্তু আমাদের আশাভঙ্গ হয়েছে। তারপরে এসেছে 91-এর যে অভ্যুত্থান হয়েছিল, তারপরে যে 3 রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ সম্মিলিতভাবে যে সমস্ত আপনার রিফর্ম বা আপনার সংস্কারের প্রস্তাব দিয়েছিল, এই বিএনপি ক্ষমতায় এসে তার একটাও আপনার ইমপ্লিমেন্ট করে নাই। সেখানে আপনাদের স্বপ্নভঙ্গ আছে। 24 চিন্তা করে দেখেন, আমি কতগুলি স্বপ্নের কথা বলেছি। 24-এর সময় আমি মনে করেছি এই 16-17 বছরের যে অপশাসন, যে মানুষের উপরে যে আপনার অত্যাচার, অলিগার্কদের অত্যাচার, দেশ থেকে সম্পদ লুটে আপনার, তার একটা সমাপ্তি বা কিছু একটা সলিউশন আমরা পাবো, যার জন্য 1400 সন্তান আমাদের জীবন দিয়েছে। তাদের প্রতি তাদের মাগফিরাতের আত্মা কামনা করি সবসময়। এবং যে সমস্ত আপনার পরিবার এখনও পঙ্গুত্বের বা বেদনা বহন করে চলেছে, তা আমাদের আউটকামটা কী হলো, রেজাল্টটা কী হলো? প্রথম কথা হলো, আমরা দেখেছি যে আমরা একটা প্রতারণামূলক দলের সঙ্গে কাজ করছি। সেই প্রতারণামূলক দলটি প্রথম থেকেই আপনার মেটিকুলাসলি প্ল্যান করে, যাতে এই অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে এবং নতুন একটা রাজনীতি, নতুন সমাজ গড়ার, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল, ইনক্লুডিং দ্য ইলেকশন। 2/3টাও আমি মনে করি ম্যানেজ করে তাদেরকে দেওয়া হয়েছে। কথা হলো, কারা দিয়েছে? বাংলাদেশের এলিটরা। বাংলাদেশের এলিট আপনার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান, কিছু অংশ সুশীল, তারা তাদের ক্ষমতা ছাড়তে চায় না। সেই জন্য এটাকে ভণ্ডুল করার প্ল্যান করা হয়েছে। এবং একথা মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। এ কথাটা কিন্তু যিনি এখন স্পিকার, তিনিও কিন্তু একবার বলেছেন যে আমরা গণভোটে রাজি হয়েছি নির্বাচনটা পাওয়ার জন্য। এবং সংসদে দাঁড়িয়ে যখন একজন মন্ত্রী একথা স্বীকার করেন এবং আমরা দেশশুদ্ধের লোক মেনে নেই এবং তার দলও মেনে নেয়, তাহলে এইখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেটা যে কত কঠিন হবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। কারণ আপনারা অনেকেই বিদেশে থাকেন, বিদেশে আপনারা চাকরি করেছেন, লেখাপড়া করে এসেছেন, আপনারা জানেন। ফর এক্সাম্পল, এখানে একজন আছে কানাডা থেকে এসেছে। সেখানে যদি কোনো মন্ত্রী আপনার সংসদে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলতো, সেই দিনই তার রিজাইন দিতে হতো, তা না তার দলের লোকরা তাকে কম্পেল করতো যে আপনি রিজাইন দেন। কারণ আপনি আমার দলকে আপনি বলতে চাচ্ছেন লোকের কাছে যে আমরা প্রতারণার সাহায্য নেই। সুতরাং আমাদের পলিটিক্যাল কালচার অত্যন্ত নাজুক। তার মানে এই না যে আমরা সব কিছু ছেড়ে দেব।
কথা হলো যে আমরা কেমন করে এই জুলাই সনদটাকে, এই সরকার যারা ক্ষমতায় বসে গেছে এই সরকারকে কেমন করে এই জুলাই সনদটাকে অ্যাকসেপ্ট করাবো, এই গণভোটটাকে কি করে অ্যাকসেপ্ট করাবো। আবার সেখানে বলতে হয় যে সংগ্রাম কঠিন হবে, কারণ যখন একটা সরকার, এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন, যে একবার যখন আমি সরকারে বসে গেছি, 2/3 মেজরিটির একটা কার্স আছে, তার মানে তারা যা খুশি তাই করতে পারে, তারা সংবিধানকে বদলে দিতে পারে। তাদের কোনো আইন, কোনো কানুন পাশ করার জন্য বিরোধী দলের কোনো মতামতের প্রয়োজন হয় না। বিরোধী দল একমাত্র ওয়াকআউট করতে পারে। ওয়াকআউট করলে পরে কিন্তু তারা সিদ্ধান্ত যেটা তারা নেবে সেটা তারা নিতে পারে। আপনারা জানেন যে বর্তমান সরকার একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে এবং সেই ক্ষমতায় আসার পর থেকে গেল 15 বছর আমরা বিএনপির যে কথাবার্তা, যে ভূমিকা, যেই বাংলাদেশের মানুষকে যে প্রত্যাশা তারা দেখিয়েছিল, তার বিপরীতমুখী একটি চরিত্র, একটি চেহারা আমরা তাদের দেখতে পাচ্ছি। বিশেষ করে সংসদে একজন সংসদ সদস্য যিনি প্রধানমন্ত্রীর অল্টারনেটিভ, একটি ড্যামি চরিত্র যিনি অবতীর্ণ হয়েছেন, সালাউদ্দিন সাহেব, তিনি একাই যেভাবে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে আবারও সেই ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে, সেটা নিয়ে মানুষের ভেতরে একটি প্রশ্ন তৈরি হচ্ছে যে এই সরকারও কি সেই আগের মতোই জনগণের বিপরীত প্রান্তে অবস্থান নিচ্ছে কিনা। তো সংবিধান নিয়ে আলোচনা আসলে এটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। এটা আমাদের জন্য স্বাভাবিক সাধারণ চোখ দিয়ে আমাদের এটা বোঝাটা খুব কঠিন ব্যাপার। আমি নিজেও সংবিধান নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, এর ভাষা এত কঠিন, অনেক কিছুই আমার বোঝার জন্য আরেকজন বিশেষজ্ঞের সাথে কথা বলতে হয় যে এটার মানে কি বোঝাতে চেয়েছে। তো খুবই জটিল একটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা আমার মনে হয় খুব জরুরি, যে কারণে আমরা চিন্তা করলাম যে খুব সহজভাবে সংবিধানের যে দোহাই দিয়ে বর্তমান সরকার আমাদেরকে নানান ধরনের হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে, সেই জায়গা থেকে আসলে সংবিধান নিয়ে তারা যে কথাগুলো বলছে সেগুলোর সাথে আসলে বাস্তবে সংবিধানের ভেতরে কি আছে, খুব সহজ সাবলীল ভাষায় আপনাদেরকে আমরা আজকে একটু বোঝানোর চেষ্টা করব। আমার সাথে আছেন অ্যাটর্নি শেখ সেলিম, যিনি মেধাবী একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার সংবিধান নিয়েও যথেষ্ট পাণ্ডিত্য আছেন, যিনি প্রায় 3 দশক ধরে নিউ ইয়র্কে আইন পেশার সাথে জড়িত আছেন। অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু খুবই একটি কি বলবো যে কমপ্লেক্স একটি বিষয়, এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যারা জানেন তাদের কাছ থেকে শোনা দরকার, সে কারণে আপনাকে আমাদের আজকে আমন্ত্রণ জানানো। আমি আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা রাখতে চাই সেটা হচ্ছে যে, যেটা বলা হচ্ছে যে এই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই অনেক কিছু করতে হচ্ছে, বিশেষ করে চুপ্পুকে রাখতে হয়েছে এই সংবিধানের দোহাই দিয়ে। তারা আমি খুব মানে অবাক হয়ে দেখলাম যে সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন যে এই সংসদ হচ্ছে এটি একটি সভারেন পার্লামেন্ট, এটাই নাকি সর্বে এর উপরে আর কোনো কিছু নাই। এই কথাটা বলার পরেও দেখলাম যে কেউই কোনো ধরনের প্রত্যুত্তর করেন, এটার কোনো যুক্তি, কোনো কিছুই কেউ পাল্টা যুক্তি তুলে ধরেন নাই। তো আমরা এই যে পার্লামেন্ট শুরু হয়েছে, এই পার্লামেন্টের মাধ্যমেই আইন করে তারপরে প্রতিটা জিনিস এই পার্লামেন্ট সেই আগের সংবিধানেই যেতে হবে, এই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করেই সবকিছু থাকতে হবে। আসলেই কি সংবিধানের ধারাবাহিকতা আছে কিনা? আপনার ভিউয়ারদের আমি স্বাগত জানাচ্ছি বা সালাম জানাচ্ছি আপনার মাধ্যমে। ওকে, আপনার প্রশ্নটা উত্তর দিতে হলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে। তার কারণ আমি বলি যে জুলাই আগস্ট 2004-এর রেভলিউশন বা ম্যাস আপরাইজিং এরপরে কি হয়েছে, এইটা ইট ক্রিয়েটেড এ কমপ্লিট ব্রেক ইন কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড দ্য কনস্টিটিউশনাল অর্ডার যেটা ছিল সেটা পুরাটাই ভেঙে পড়ে। আমি আপনারে বলছি সেটা, যেমন ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্ট গত 17 বছর ধরে যে দুঃশাসন, অপশাসন, হত্যা, গুম, বিরোধী দলের সাপ্রেশন করে, ইলেকট্রাল সিস্টেম রে ইরোশন করে
এবং সিভিল লিবার্টিজ অর্থাৎ মানুষের মৌলিক অধিকার বা মৌলিক অধিকারকে ধ্বংস করে যে শাসন চালাইছিল, সেই শাসনটা কি হলো, যেটার আনডিসপিউটেড ফ্যাক্ট, যেটাকে কোনো বিতর্কিত করা যায় না, একটা আন্দোলন হয়ে গেল, একটা বিপ্লব হয়ে গেল। 5ই অগস্ট শেখ হাসিনা তার গভর্নমেন্ট কোলাপস করলো, মানে পতন হলো। পতন মানে কি? এর পতনের তো একটা ধারাবাহিকতা আছে। তারা পতনের পরে তারা কেউই দেশে থাকলো না। আমি সেটা বলি আপনারা, কোনো কনস্টিটিউশনের আন্ডারে যদি শাসন চলে, সে কনস্টিটিউশন ইফেক্টিভ থাকতে হয়, কনস্টিটিউশনাল স্ট্রাকচার গুলা অর্থাৎ অর্গান গুলা ইনট্যাক্ট থাকতে হয়। তাইলেই বুঝবেন যে কনস্টিটিউশন কন্টিনিউ করছে বা কনস্টিটিউশনের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। এখানে আমরা দেখছি কনস্টিটিউশনাল র্যাপচার, অর্থাৎ কনস্টিটিউশনাল টোটালি স্টপ ওয়ার্কিং, এর কোনো ফাংশনই ওয়ার্ক করছিল না। আমি আপনারে একে একে বলছি। জুলাই বিপ্লবের ইমিডিয়েট পরে 5ই অগাস্টে কি হলো? 5ই অগাস্টে শেখ হাসিনা দেশ ত্যাগ করলো, পালাই গেল, তার ইন্টার ক্যাবিনেট পালাই গেল, ইন্টার পার্লামেন্ট 300 মেম্বারই পালাই গেল, এবং তারা দেশে না বিদেশেই পালাই যেতে হইলো। জনরোষ এত ছিল, তারা তাদের সহায় সম্পত্তি পরিবার ফেলে পালিয়ে গেল, স্পিকার পালাই গেল, তারপরে চিফ জাস্টিস সহ তার অ্যাসোসিয়েট জাস্টিসরা সবাই পালাই গেল। তো একটা সরকারের 3টা অঙ্গ, নির্বাহী, বিচার বিভাগ এবং আইন বিভাগ, কেউ থাকলো না, সবাই পালাই গেল। দর্শক, ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন বর্তমান প্রেক্ষাপট কি চলছে। তবে বাংলাদেশের মধ্যে রাজনীতিক দিক থেকে তারা হয়তো চিন্তা করতেছেন ঠিক আগের যে রাজনীতি ছিল আওয়ামী লীগের, সেই রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করছেন বিএনপি। আর এই ঘটনাগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা। দর্শক, জুলাই সনদকে নিয়ে বিভিন্ন তালবাহানায় লিপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন কথা বলছেন, বেফাস কথা বলছেন সংসদের মধ্যে। এই কথাগুলো কোনোভাবে কোনো জনতা, কোনো জাতি মেনে নেবে না। কেননা এই ছাত্র আন্দোলনের মধ্যে, জুলাই আন্দোলনের মধ্যে হাজার হাজার শিক্ষার্থী মারা গিয়েছেন অন দ্য স্পট, একদম রোডের মধ্যেই মারা গিয়েছেন, গুলিবিদ্ধ করেছেন। তারা কি এই জিনিসটা দেখার জন্য এই কষ্ট করেছেন? দর্শক, এজন্যই কিন্তু মানুষ এখন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। দর্শক, তাদের কিন্তু উচিত যে আসলে যেভাবে রাজনীতি করলে মানুষ ভালোবাসবেন ঠিক সেভাবেই রাজনীতি করা। শুধুমাত্র সব জায়গায় পিএলসি, এলপিজি, তারপর হচ্ছে গ্যাস কার্ড, আপনি সকল কার্ড দেন, কৃষক কার্ড, হ্যাঁ, শ্রমিক কার্ড, যে কোনো কার্ড দিয়ে মানুষের মন জয় করা সম্ভব না। কি করতে হবে? আমাদের দেশকে সুন্দরভাবে ভালোবাসতে এবং যারা প্রাপ্য তাদেরকে অনুদান দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং জুলাই সনদ যার জন্য এত হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেল, তাদের আত্মাকে আসলে দান দিতে হবে। দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে থাকুন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী সকল আপডেট ভিডিও, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।